নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায় 1975 সালের জরুরি অবস্থার স্মৃতি তুলে ধরতে আগরতলায় পালিত হল সংবিধান হত্যা দিবস। এ উপলক্ষে নজরুল কলাক্ষেত্রে প্রদর্শিত হয় একটি বিশেষ প্রামাণ্য চিত্র। অনুষ্ঠানে উপস্থিত থেকে জরুরি অবস্থাকে গণতন্ত্রের উপর আঘাত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংবিধান হত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার নজরুল কলা ক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে 1975 সালের জরুরি অবস্থাকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, দলের অন্যান্য নেতৃত্ব, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রামাণ্য চিত্র প্রদর্শনের পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, 1975 সালের 25 জুন দেশে জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হয়েছিল। সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ, বিরোধী রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার সংকুচিত করার মতো পদক্ষেপ সে সময়ে নেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তার মতে, দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার সেই প্রচেষ্টা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্মের কাছে জরুরি অবস্থার প্রকৃত ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি, কারণ গণতন্ত্র, সংবিধান এবং নাগরিক অধিকারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে অতীতের এই অধ্যায় থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার মধ্য দিয়েই একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। অর্থাৎ সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী এটি জারি করা হয়। যখন দেশের কোন আর্থিক স্থায়িত্ব বা ঋণের কারণে যদি হুমকির বিষয় দাঁড়ায়, তাহলে ইমার্জেন্সি করা হয়, জারি করা যায়। কিন্তু এখানে আমরা যেটা দেখলাম যে ন্যাশনাল ইমার্জেন্সি বা অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্য চিত্রে জরুরি অবস্থার সময়কার রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী নেতাদের গ্রেপ্তার, সংবাদপত্রের উপর সেন্সরশিপ, প্রশাসনিক পদক্ষেপ এবং সাধারণ মানুষের উপর তার প্রভাব তুলে ধরা হয়। উপস্থিত দর্শকদের মধ্যে প্রামাণ্য চিত্রটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতন্ত্রকে সুদৃঢ় রাখতে এবং সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ইতিহাসের এই অধ্যায় সম্পর্কে সকলের, বিশেষ করে তরুণ প্রজন্মের জানা প্রয়োজন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রামাণ্য চিত্রটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং গণতন্ত্র রক্ষায় সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্বাস্থ্য পরিষেবায় আরও এক ধাপ এগিয়ে গেল সিপাহীজলা জেলা। সিপাহীজলা জেলায় 35 কানি জমির ওপর তৈরি হবে 100 শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতাল। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে 43 কোটি টাকা ব্যয়ে আধুনিক জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সিপাহীজলা জেলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ নতুন জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। বিশ্রামগঞ্জ জেলা শাসক কার্যালয় ও এসপি অফিসের পেছনে সিপাহীজলা জেলা আদালত সংলগ্ন বাঁশতলী এডিসি ভিলেজের ননজলা এলাকায় নির্মিত হবে এই হাসপাতাল। 43 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই হাসপাতালটি হবে 100 শয্যা বিশিষ্ট। 35 কানি বিস্তীর্ণ জমির ওপর গড়ে উঠবে আধুনিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটি। অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কাজের জন্যই 2023 সালে পুনরায় বিজেপি ক্ষমতায় এসেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের কাছে কথা রেখেছেন। জাতীয় সড়ক থেকে শুরু করে ইন্টারনেট, পরিবহন ব্যবস্থা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রেই রাজ্যের চেহারা পাল্টে যাচ্ছে। খুব শীঘ্রই ত্রিপুরায় বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেছেন। এই কারণেই আমাদের দ্বিতীয়বার আমাদের সরকার এখানে এসছে, জনগণের অকুণ্ঠ যে সমর্থন, সেই কারণে আমাদের আজকে এই জায়গায় আমরা এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীজির যে দূরদর্শী নেতৃত্ব, সেই দূরদর্শী নেতৃত্ব এবং ওনার যে মার্গদর্শন, সেটা আমরা চিন্তা করে এবং উনি যে কথাটা বলেছেন যে অ্যাক্টিস্ট পলিসি, আজকে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে
কথাই নয়, কাজের মাধ্যমে আপনারা দেখুন। আমরা যখন ট্রেনে চড়ি, আজকে ভাবা যায় ত্রিপুরাতে যে এতগুলো ট্রেন আজকে সারা ভারতবর্ষের বহু জায়গায় যাচ্ছে, এত এক্সপ্রেস ট্রেন এখানে হচ্ছে, এখানে ইলেকট্রিফিকেশনও হয়ে গেছে, সাবরুম পর্যন্ত পৌঁছে গেছে এই আপনার ব্রডগেজের মাধ্যমে ইলেকট্রিফিকেশনও হয়ে গেছে। এবং অতি সত্বর আপনারা দেখবেন, আমি ইউনিয়ন মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, বৈষ্ণবজির সাথে, মাননীয় আমাদের রেলওয়ে মিনিস্টার, যে আপনি বন্দে ভারত এরকম বা ইন্টারসিটি এখান থেকে অল্প সময়ের মধ্যে আপনি গুয়াহাটি পৌঁছে যেতে পারবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে, সিপাহীজলা জেলার জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। জনস্বার্থ এবং সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে চিকিৎসকদের জন্য 20% অতিরিক্ত ভাতা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এইমস সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজে এই ব্যবস্থা চালু রয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যাপক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাধারণ মানুষ সরকারি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও কিছু মহল থেকে আপত্তি উঠেছে। অনেকে রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থে, জনস্বার্থে গৃহীত সরকারি এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে এ বিশেষ প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই সিদ্ধান্তকে জনস্বার্থে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতালের সুপার স্পেশালিস্ট চিকিৎসকদের একদিকে যেমন অধ্যাপনার দায়িত্ব পালন করতে হয়, অন্যদিকে রোগীদের চিকিৎসা পরিষেবাও দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে হাসপাতালে গিয়ে রোগীরা সংশ্লিষ্ট চিকিৎসকদের পান না। অভিযোগ, প্রাইভেট চেম্বারে সময় দেওয়ার কারণে সরকারি হাসপাতালে পরিষেবা ব্যাহত হয়। মুখ্যমন্ত্রীর মতে, অতিরিক্ত আয়ের বিষয়টি এই প্রবণতার অন্যতম কারণ। তাই সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর করতে এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, 7ম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করলে চিকিৎসকদের 20% অতিরিক্ত ভাতা দেওয়ার সুযোগ রয়েছে। সেই সুপারিশ বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। আমরা ঠিক করলাম এবং যে 7th পে কমিশন সেখানে বলে দিয়েছে যে যদি এই ধরনের প্রাইভেট প্র্যাকটিস আপনারা বন্ধ করেন তাহলে তাদেরকে 20% তার বেতনে দিতে পারেন, সেটা আইনগত। সেটাকে আমরা সামনে রেখে আমরা ভারতবর্ষের বহু মেডিকেল কলেজের সাথে বিষয়গুলো আমরা খতিয়ে দেখেছি। তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ঠিক করলাম যে আগরতলা মেডিকেল কলেজ যেহেতু এটা এবং হসপিটাল এবং এখানে ভালো ভালো ডাক্তাররা আছে, তাদেরকে যদি আমরা 20% বাড়িয়ে দিই এবং এটা বেশ বড় অ্যামাউন্ট কিন্তু, তাহলে তারা যেটা আমাদের এইমসের মধ্যে রয়েছে, আবার অনেক মেডিকেল কলেজে আছে, ইভেন কিং জর্জ মেডিকেল কলেজ লখনৌ, আমি যেখানে। মুখ্যমন্ত্রী আরও জানান, দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস সহ বহু মেডিকেল কলেজে এই ধরনের ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজে চিকিৎসক সংগঠনের সঙ্গে আলোচনা করেই পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত কারো ওপর চাপিয়ে দেওয়া হয়নি। জনস্বার্থে এবং সরকারি হাসপাতালগুলিতে উন্নত পরিষেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আইজিএম হাসপাতাল সহ অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য বোধজং নগর থানার পুলিশের। খয়েরপুরের লোহিয়া লজিস্টিক পার্ক এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকপ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সিরাপের বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে খয়েরপুরের লোহিয়া লজিস্টিক পার্ক এলাকা থেকে 1435 বোতল এসকপ সিরাপ উদ্ধার করেছে বোধজং থানার পুলিশ। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 4 লক্ষ টাকা বলে জানিয়েছেন সেকেন্ড অফিসার পরীক্ষিত দেববর্মা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রথমে ডেলিভারি সংক্রান্ত তথ্য হাতে আসে। সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে ভোলাগিরি এলাকা থেকে 2 ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সেকেন্ড ওসি পরীক্ষিত দীপুরমা জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মাদক জাতীয় সামগ্রী কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 24/6/2026 ইংরেজি রাত্রির দিকে আমরা একটা খবর পাই ডেলিভারি প্রাইভেট লিমিটেড থেকে। তারা তাদের মেশিনে চেক করে কিছু সাসপেক্টেড জিনিস দেখতে পায়। তারপর আমাদের জিনিসটা দেখার জন্য বলে। তারপর আমি এবং খয়পুর থানার খয়পুর আউটপোস্টের ওসি সহকারে আমরা একটা টিম গঠন করে ওই জিনিসটা আমরা ভেরিফাই করতে যাই এবং সঙ্গে আমরা এই সাসপেক্টেড জিনিসটি দেখার জন্য ডিসিএম জিরানিয়াকেও আমরা জানানোর পরে স্যার সহকারে আমরা এখানে যে সাসপেক্টেড যে 5টা আসলো, 5টা প্লাস্টিকের প্যাকেট আসলো, এই প্যাকেটে আমরা দেখতাম যাই। সে যাওয়ার পরে সেখানে আমরা ডিসিএম সাহেবের উপস্থিতিতে তাদের এই ডেলিভারি হাবের স্টাফ সহকারে গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদক পাচার রোধে পুলিশের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় যুব কনভেনশনে অংশগ্রহণের উদ্দেশ্যে AIDY এর এক প্রতিনিধি দল আজ ত্রিপুরা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই কনভেনশনে কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক ন্যায়, গণতান্ত্রিক অধিকার এবং যুব সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। কনভেনশনকে ঘিরে সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জাতীয় যুব কনভেনশনে অংশগ্রহণের লক্ষ্যে আজ AIDYর এক প্রতিনিধি দল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত যুব প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলা এই কনভেনশনকে যুব আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে যুব সমাজ যে বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে, তার মধ্যে কর্মসংস্থানের সংকট, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে এই কনভেনশনে। পাশাপাশি দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হবে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, এই কনভেনশন শুধু দাবি দাওয়া তুলে ধরার ক্ষেত্র নয়, বরং ভবিষ্যতের কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নির্ধারণেরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তারা কনভেনশনে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সংগঠনের নেতৃত্বের মতে, যুবকদের ঐক্যবদ্ধ করে গণমুখী আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা গ্রহণের লক্ষ্যেই এই জাতীয় যুব কনভেনশনের আয়োজন করা হয়েছে। 26শে জুন বিপ্লবী যুব সংগঠন AIDYর 60তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে 27শে জুন কলকাতাতে সর্বভারতীয় যুব র্যালির আয়োজন করা হয়েছে এবং এই যে সারা দেশে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ, পাশাপাশি বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, সেই কর্মপ্রার্থীদের পরীক্ষা এবং ছাত্রদের পরীক্ষা, লিগ পরীক্ষা কিছুদিন আপনারা দেখেছেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর বিরুদ্ধে সারা দেশব্যাপী শক্তিশালী গণ আন্দোলন করার লক্ষ্যে এবং যত শূন্যপদ খালি আছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শূন্যপদগুলো পূরণ করা, পাশাপাশি মাদক দ্রব্যের যে সারা দেশব্যাপী যে প্রসার হচ্ছে, এই প্রসার রোধে সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, তার পাশাপাশি নারী নির্যাতন থেকে শুরু করে যে অসামাজিক কাজকর্মগুলো যুব সম্প্রদায় লিপ্ত হয়ে যাচ্ছে, যুব সম্প্রদায়কে লিপ্ত করছে শাসক গোষ্ঠী, এটাকে যাতে রোধ করা যায় এবং উন্নত নীতি নৈতিকতার আধারে সারা দেশব্যাপী যুব আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী 27শে জুন আমরা সারা ভারতবর্ষব্যাপী যুবকরা কলকাতায় মিলিত হচ্ছে। কলকাতাগামী প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানাতে সংগঠনের বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কনভেনশন থেকে নতুন দিশা ও কর্মপরিকল্পনা নিয়ে প্রতিনিধিরা ফিরে আসবেন বলেই আশাবাদী সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে কৈলাসহর আদালত এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার এই সাজা ঘোষণা করা হয়। মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত কৈলাসহর গৌরনগর এলাকার বাসিন্দা শঙ্কর দাস ওরফে অভিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি অভিযুক্তের উপর অর্থদণ্ডও আরোপ করা হয়েছে বলে জানা গেছে। মামলার বিবরণ অনুযায়ী কয়েক বছর আগে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণ, নথিপত্র এবং মামলার বিভিন্ন দিক পর্যালোচনা করে আদালত অভিযুক্ত জনৈক শঙ্কর দাসকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার রায়দানকালে আদালত জানিয়ে দেয়, সমাজে এই ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। বিশেষ করে অসহায় ও প্রতিবন্ধী নারীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের ক্ষেত্রে কঠোর অবস্থান গ্রহণ করা জরুরি। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার সঙ্গে যুক্ত আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের সদস্যরা। ওই যে মামলার ভিকটিম একটা কৈলাসহরের একটা বাড়িতে পরিচারিকার কাজ করত প্রায় 10-12 বছর থেকে। তো ভিকটিম মেয়েটা একটু শারীরিক বিকলাঙ্গও ছিল। তো এই যে বললাম তারিখটা যেদিন মামলা দায়ের হয়েছিল, ওই দিন থেকে প্রায় 7-8 মাস আগে ওই যে বাড়িতে সে পরিচারিকার কাজ করত, ওই বাড়ির মালিকের ছেলের বিয়ে ছিল। বিয়েতে যে গাড়িটা ভাড়া করা হয়েছিল, ওই গাড়ির ড্রাইভার ছিলেন, একটা গাড়ির ড্রাইভার ছিলেন এই 21 পার্সন, যিনি শঙ্কর দাস। তো এই রায়কে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। তাদের মতে দোষীদের কঠোর শাস্তি ভবিষ্যতে এই ধরনের অপরাধ রোধে সহায়ক ভূমিকা পালন করবে। ফিরো রিপোর্ট, নিউজ নাও। কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান এবং 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে এবার পথে নামল ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেস। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ একাংশ নেতৃত্ব। কৃষকদের স্বার্থ রক্ষা এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি দাওয়া পূরণের দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংগঠনের নেতা কর্মীরা একত্রিত হয়ে জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হন এবং কৃষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে স্মারকলিপি জমা দেন। কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের আর্থিক সুরক্ষা, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষি ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান, সেচ ব্যবস্থার উন্নয়ন সহ মোট 6 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। সংগঠনের নেতৃত্ব অভিযোগ করেন, রাজ্যের কৃষকরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের স্বার্থ রক্ষায় সরকারের আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এদিন ডেপুটেশন প্রদানকালে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন যে জেলা প্রশাসন তাদের দাবিগুলি সংশ্লিষ্ট মহলের কাছে পৌঁছে দেবে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে দিনের ভারত কৃষকদের আয় দ্বিগুণ করবে এই শপথ নিয়ে বড় বড় জনসভাতে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। আজকে ভারতবর্ষের কৃষক, এই রাজ্যের কৃষক আজকে দিন দিন অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। তাদের বিভিন্ন সমস্যা আমরা উপলব্ধি করতে পেরে আজকে ডিএম মহোদয়ের নিকট ওয়েস্ট ত্রিপুরা আমরা 6 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিতে যাচ্ছি। পাশাপাশি কৃষকদের স্বার্থে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দেন তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। আগরতলার রামনগরে এনএস অ্যাপার্টমেন্টে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ফ্ল্যাট। আহত হয়েছেন শিশু, মহিলা সহ কয়েকজন। বৃহস্পতিবার দুপুরে ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আগরতলা রামনগর রোড নাম্বার 4-এ অবস্থিত এনএস অ্যাপার্টমেন্টে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই ঘটে যায় এক রহস্যজনক বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রাথমিকভাবে কোন ফ্ল্যাট থেকে এবং কি কারণে বিস্ফোরণ হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি, তবে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের প্রায় 12 থেকে 13টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি ফ্ল্যাটের দরজা জানালা খুলে পড়ে যায়, ভেঙে যায় কাচের জানালা। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা ও এক পুরুষ। এছাড়াও বিস্ফোরণের পর আগুনে একজন দগ্ধ হয়েছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আগরতলা দমকল বাহিনীর কর্মীরা। দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শুরু করেন উদ্ধার কাজ। যদিও একাংশ প্রাথমিকভাবে এসি কম্প্রেসার বিস্ফোরণ বলে সন্দেহ করছেন, কিন্তু দমকল বিভাগের আধিকারিকও বিস্ফোরণের কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। শব্দ শুনলেন এখানে? মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আচ্ছা, দেখেন, আমি আমার এখানে ঘরে বসা সোফাতে, ঠিক আছে, বসে আমি ফোনে কথা বলছি, আর হঠাৎ করে এমন একটা সাউন্ড হয়েছে, এই দরজাটা খুলে এখানে পড়েছে, এই যে, ঠিক আছে, আর বাকি ঘরের দরজাগুলো ফেটে গেছে, গ্লাস উইন্ডো ফেটে গেছে, ভিতরের বেডরুমের, ইভেন বেডরুমের যে গ্রিল ছিল, আপনি দেখতে পাবেন বেডরুমের ভিতরে গ্রিলটা পর্যন্ত খুলে পাশের বাড়িতে পড়ে গেছে। আর শুধু আমার ক্ষতি হয়নি, পাশের ঘর, ওই ঘর, ইভেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অব্দি ব্লাস্ট হয়েছে। ফ্ল্যাটটাকে আপনি নিজে নিয়েছিলেন নাকি ভাড়া? এটা আমি রেন্টে থাকি। রেন্টে থাকি। আচ্ছা, মূলত এই আপনার মানে রেন্টের সাথে যে অফিসটা, হ্যাঁ, এটাতে মূলত কি কাজ হতো আপনি কিছু জানেন? যে এটা অ্যাকচুয়ালি আবাকাস বলে একটা সংস্থা আছে, ঠিক আছে। তো ওই ঘর থেকে যখন ছেলেটা বাইর হলো, আমি যখন দেখলাম ছেলেটা বলছে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, ও সারা শরীরে মানে স্কিন জ্বলে জ্বলে পড়ছে আর কি, ঠিক আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর এক ধরনের রাসায়নিক গন্ধ ছড়িয়ে পড়ে, ফলে বিস্ফোরণের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনা গুরুত্ব বিবেচনা করে ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডাকা হয়। ফরেনসিক দল বিভিন্ন নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলার মেয়র দীপক মজুমদার। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এই প্রসঙ্গে আরো উল্লেখ্য, গত মাস 6 আগে একই কায়দায় রহস্যজনক বিস্ফোরণ হয়েছিল পুলিশ সদর দফতর সংলগ্ন একটি বাড়িতে। সেই বিস্ফোরণের কারণ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে রহস্যজনক বিস্ফোরণ নিয়ে নাগরিক মহলে কৌতূহল এবং আতঙ্ক বাড়ছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।